11 বছরের নৌভার বাস চট্টগ্রাম চিড়িয়াখানায়। এই সুদর্শনা সিংহীর পানি গ্রহণ করেছেন 15 বছরের নভ। রংপুর চিড়িয়াখানা থেকে এসেছে বর। শুভ পরিণয় উপলক্ষে বিশেষ ভোজে পেয়েছে তারা রাজসিক ভোজ, কাটা হয়েছে বিশেষ কেক। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজিমা। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। বরিশালের লঞ্চ ডুবিতে 13 জনের দেহ উদ্ধার, দুর্ঘটনাস্থলে পথে উদ্ধারকারী জাহাজ নির্ভীক। তেলের আগুনে দগ্ধ রফিকুল হুদার মৃত্যু, অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে পরিবারের হত্যা মামলা। ওডিআই সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল, টিকিট বিক্রি শুরু কাল। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় ইসির জন্য সার্চ কমিটি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বরিশালে বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল ঐশীর 13 যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। রাতের জন্য স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। ডুবে যাওয়া লঞ্চটি তুলতে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ নির্ভীক। দুর্ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। লঞ্চটির রুট পারমিট ছিল না বলে জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। প্রায় 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুরের হারতার ঘাটে যাচ্ছিল এমএল ঐশী। পথে দাসেরহাট ঘাটে যাত্রী নামাতে গিয়ে নদীর পাড়ের একটি অংশ ভেঙে পড়ায় ডুবে যায় লঞ্চটি। আর স্রোতের টানে তা দ্রুত তলিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বাঙ্গল দেখতে আসি, ফাট নিয়ে পড়তে আছে, যে ভাই বললাম লঞ্চ চালার, বললাম যে ভাই লঞ্চটা একটু সরান, বাঙ্গল পড়তে আছে। এরপর বললো যে মানে লঞ্চ সরান দেছে, এর ভিতর মানে লঞ্চ মানে ডাইরেক্ট নিচে টান দিয়ে নিয়ে গেছে, মানে বাঙ্গনে। প্রথমেই উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা, পরে যোগ দেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তীব্র স্রোতে বেগ পেতে হয় উদ্ধারে। একটি 9 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। দাসেরহাট ঘাটে ভিড়তে গিয়েই হঠাৎই ডুবে যায় লঞ্চটি। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লঞ্চ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। মুরাদ ভাই, প্রথমে যে বিষয়টি জানতে চাই যে অনুমোদন ছাড়া লঞ্চটি চলছিল কি করে? ধন্যবাদ খালেদ ভাই। এই প্রশ্নটি শুধু আপনার না, এই প্রশ্নটি এই অঞ্চলের সবার। যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই বলে দেওয়া হয়, লঞ্চটিকে ট্রলার বানিয়ে দেওয়া হয় এবং বলা হচ্ছে যে না, এর কোনো রুট পারমিট নেই এবং এর কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। অথচ দীর্ঘদিন থেকে এই লঞ্চটি বিআইডব্লিউটি এর বানারীপাড়া ঘাট ব্যবহার করেছে এবং বিভিন্ন অংশে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো ব্যবহার করে এইসব লঞ্চ চলেছে। লঞ্চ যদি ট্রলার হয়ে থাকে তাহলে তার বিআরটিসির ঘাট ব্যবহার করার কথা নয়। এটা আমরা জিজ্ঞেস করেছি বিআইডব্লিউটি এর বরিশাল বন্দর কর্মকর্তা যিনি রয়েছেন তাকে। তিনি বলেছেন যে ঈদ উপলক্ষে কিছু লঞ্চ উনার ভাষা অনুযায়ী। কিন্তু মুরাদ ভাই, যে লঞ্চের মধ্যে 50 জন যাত্রী যে যা পরিবহন করতে পারে তাকে কি আসলে লঞ্চ বলা যায়? মানে সেটা কত বড়? সেটা কি আসলে লঞ্চের যে আকৃতির যে আসলে বরিশাল জি যে এখানে একটা কথা বলে রাখি যে বরিশাল অঞ্চলে প্রচুর টেডি লঞ্চ প্রচলন চালু রয়েছে। গ্রাম থেকে গ্রাম এবং স্টেশন থেকে স্টেশন, এইসব এলাকাটি হচ্ছে আসলে বিল এলাকা। আপনি বিশারকান্দির নাম শুনে থাকবেন, যেখানে ভাসমান সবজির চারা তৈরি করা হয়। এটা মূলত এই কিছুক্ষণ পরে একটি বিল এলাকার মধ্যে ঢুকেছে তো, এবং এখানে এই সমস্ত টেডি লঞ্চের বলাই হয়ে থাকে ট্রেডি লঞ্চ। আচ্ছা, যে কথাটি বলা হয়েছে যে এটি লঞ্চ কিনা, আমার কথা একটি জায়গায় যে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যেহেতু ব্যাক গিয়ার রয়েছে এবং ব্যাক গিয়ার করে যেতে পারে, সুতরাং এটি লঞ্চ। স্থানীয়দের ভাষা, আমার নয়। আর আমার একটি কথা রয়েছে যে আপনার ঘাট ব্যবহার করেছে এবং ML নাম দিয়ে লঞ্চটি চলছে, এটা হচ্ছে পোর্ট অফিসারের কাছে আমার জিজ্ঞাসা। কিন্তু মুরাদ ভাই, পুলিশ প্রশাসন আপনি যে বলছিলেন যে এই জায়গায় যে লঞ্চটি যে স্থানীয়ভাবে যেগুলি পরিবহন করে, সেইখানে লঞ্চটি ডুবে যাওয়ার পরে এত প্রাণহানির ঘটনা কেন ঘটলো? মানে সাঁতার না জানার লোক কি এত বেশি ছিল?
না খালেদ ভাই, বিষয়টি হচ্ছে কি আসলে এই সব লঞ্চে ম্যাক্সিমাম লোকগুলো বসে, লঞ্চের যে ছাদ আছে ছাদের উপরে বসা থাকে, কিন্তু দুর্ঘটনাটি ঘটার আগে সেখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে ম্যাক্সিমাম লোক ভিতরে চলে যায় এবং এই লঞ্চটি ডোবারও আসলে কথা ছিল না। আমরা স্পট ভিজিট করে যেটা দেখেছি যে ডোবার মতো কোনো তেমন তীব্র স্রোত ছিল না। তবে এই লঞ্চগুলোই বিভিন্নভাবে নদীর পাড়গুলোতে ভিড়তে ভিড়তে ওইখানে নদী ভাঙ্গনটাকে তীব্রতর করেছে এবং আজকে যেটি হয়েছে যে বড় একটি চাকা প্রথমে লঞ্চের উপরে পড়ার পর লঞ্চের সামনের অংশটি প্রথমে ডুবে যায় এবং পেছনের অংশটি উঠে যায়। উঠে যাওয়ার পর আর এই যে আপনাকে অনেক ধন্যবাদ। বরিশাল থেকে বলছিলেন আমাদের প্রতিনিধি মুরাদ আহমেদ। ছেলে দেয়া আগুনে দগ্ধ এটিএম রফিকুল হুদা 7 দিন পর মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে সকালে তিনি মারা যান। নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে না দেয়ায় রফিকুল হুদা ও স্ত্রীকে অগ্নিদগ্ধ করে তাদের কিশোর ছেলে। ফরিদপুর শহরের এটিএম রফিকুল হুদা ও সিলভিয়া হুদা দম্পতি কয়েক মাস আগে একটি মোটরসাইকেল কিনে দেন সন্তানকে। কিছুদিন পর মোটরসাইকেলটি বিক্রি করে নতুন মডেলের আরেকটি কিনে দেওয়ার দাবি জানায় সে। হুদা দম্পতি রাজি না হলে বাকবিতণ্ডায় জড়ায় সন্তান। এক পর্যায়ে গত 15 সেপ্টেম্বর ঘরের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। এতে দগ্ধ হন রফিকুল হুদা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রীও। তাৎক্ষণিক দুজনকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রফিকুল হুদাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল হুদা। 90% বাম তো 95% বাম পেশেন্ট যেতেই করতে পারে না, আসলে কোপ আপ করতে পারে না। স্বাভাবিকত আমরা সকালে আজকে 9টার দিকে সে এক্সপায়ার করছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ভাই রফিকুল হুদার মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অভিযুক্ত সন্তানের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে এলাকাবাসী। বাবা অনেক কষ্ট করে মানুষ করে, সঠিকভাবে আমরা হয়তো সন্তানকে মানুষ করতে পারছি না, যার জন্য এই অধপতন। এটা আমরা কখনোই চাই না। এই ঘটনায় বুধবার বিকেলে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন তার ফুফা। ওই কিশোর পরিবারের জিম্মায় থাকলেও শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। রফিকুল হুদাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে আছেন তার স্ত্রী। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রফিকুল হুদার মৃত্যুতে অবশ্যই আমরা শোকাহত। তার পরিবারের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। সেই পরিবারই এখন কিশোরের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছিল যে 16-17 বছরের একটা কিশোরকে যখন মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল সেটা কতটা যুক্তিযুক্ত ছিল? ভালোবাসা প্রকাশের সন্তানের প্রতি অনেক উপায় থাকতে পারে, বেশি করে সময় কাটানো একসাথে বা অন্যান্য অনেক উপায় থাকতে পারে। মোটরসাইকেল কিনে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত ছিল এটা নিশ্চয়ই অনেকেই ভেবে দেখবেন। একটা জিনিস যে তার বয়সটা 17, অবশ্যই টিনেজ যে সব থেকে ভয়ঙ্কর সময়টা বলা হয় যে একটা মানব জীবনের, এবং তখন কিন্তু মানব মস্তিষ্ক বিভিন্ন ধরনের নতুন ডিরেকশনের মধ্যে দিয়ে যায়। আমি রবার্ট হেদায়া, তিনি সাইকিয়াট্রিস্ট, ইউনিভার্সিটি মেডিকেল স্কুল জর্জ টাউনের, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন যে টিনেজার্স নিড গাইডেন্স নট আনরেস্ট্রিক্টেড ফ্রিডম, দে নিড নভেলটি বাট উইদিন বাউন্ডস। অর্থাৎ টিনেজারদেরকে, এই বয়সের ছেলে বা হোক বা মেয়ে হোক, তাদেরকে গাইডেন্সটা দিতে হবে। আমরা অনেক সময় গাইডেন্সটাকে অনেক সময় আনরেস্ট্রিক্টেড ফ্রিডম বলে ভুল করে থাকি, যে তাদেরকে আসলে হয়তো একেবারে উন্মুক্ত স্বাধীনতা দিলে হয়তো তাদের ব্যক্তিত্বটা বেড়ে উঠবে। এটা অনেক ক্ষেত্রেই হয়তো এরকম একটা দুঃখজনক ঘটনার জন্ম দিতে পারে। আমারও তাই মনে হয় যে পরিবারের আসলে অনেকই দায়িত্ব ছিল। সেই দায়িত্বগুলি পালন করতে তারা কতটা সমর্থ হয়েছেন সেটি আসলে ভেবে দেখা দরকার। এবং আমাদের প্রতিবেদনেও একজন মা বললেন যে আসলে আমরাই হয়তো আমাদের বাচ্চাদের ঠিক মতো মানুষ করতে পারছি না। যাই হোক, সংবাদে 40 সেকেন্ড একটি বিরতি নিচ্ছে। ঢাকার কদমতলীতে 7 বছরের শিশু আব্দুল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা। আলীবহরের একটি পরিত্যক্ত ম্যাচ কারখানা থেকে দুপুরে উদ্ধার হয় শিশুটির মরদেহ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2জনকে আটক করেছে পুলিশ। 7 বছরের শিশু আব্দুল্লাহ সকালে বেরিয়ে সারাদিন বাসায় না ফেরায় দুপুরে তাকে খুঁজতে বেরোন স্বজন ও প্রতিবেশীরা। পরে উজালা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত কারখানায় মেলে বুকের উপর পাথর চাপা দেয়া আব্দুল্লাহর নিথর শরীর। ঢাকা মেডিকেলে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাইরা পাথর দাম উপরে পাথর থুইয়া তারপর মনে করেন রাইখা পানির ভিতরে মনে করেন চুবায় রাইখা গেছে। কিন্তু কারা মারছে তা তো আমরাও জানি না, আমরা তো পাওয়ার সাথে সাথে এদিকে আইসা পড়ছি, কিন্তু ওই জায়গার ভিতরে আমরা কোনো কিছু করতে পারি না। শিশু সন্তানকে হারিয়ে দিশেহারা মা আয়েশা খাতুন। 4 দিন আগে আমার পোলাটারে একটা এত রুপিছে একটা বাড়ি দিছে, ই দিয়া ধুম করে বাড়ি দিতে মতন আমি খাইতে আসি, এর থেকে আমি দৌড়ায় বাইরেছি, বাইরে কই কি যে আমার পোলাটারে গোলা মারলো রে, এবার কই কি তুই আরে বকতাছিস কি লেগা, তোর আলি ভরতে বাড়ি করে দেব। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে রক্তমাখা পাথর উদ্ধার করেছে পুলিশ, চলছে প্রাথমিক তদন্ত। এরপরে বাচ্চা পড়েছিল, আঘাতপ্রাপ্ত অবস্থা জখমপ্রাপ্ত অবস্থা পড়েছিল, আমরা ওই অবস্থা উদ্ধার করে নিয়ে এসেছি। পরবর্তী আমরা মামলা আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা সেটা নিচ্ছি, পরীক্ষা চলতেছে, মা বাবার সঙ্গে আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলছি। শিশুটির মাথা ও কানে আঘাতের চিহ্ন পেলেও হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু বলতে পারছে না পুলিশ। বৃহস্পতিবার পাওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর আগে নিচে একটি বিরতি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জনবান্ধব ও অংশগ্রহণমূলক সরকার প্রবর্তনে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ সদর দপ্তরে সাউথ ট্রায়াঙ্গুলার কোঅপারেশন সেমিনারে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাউথ সাউথ নেটওয়ার্ক অফ পাবলিক অর্গানাইজেশন গঠনের প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে কাল ভোর 5:30টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে 2009 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I যাত্রা শুরু করে। বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের এই উদাহরণ অন্যান্য দেশও কাজে লাগাতে পারে বলে মনে করেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। সুশাসন নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যর্থ হলে সবার জন্য সমতাসূচক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সুদূর পরাহতই থেকে যাবে। কাজেই আমি দক্ষিণের বন্ধু দেশগুলোকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ করছি। উত্তরের দেশগুলোকে এজেন্ডা 2030 ফ্রেমওয়ার্কে বিষয়টি অন্তর্ভুক্তির জন্য সমর্থনের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশ গণসেবা উদ্ভাবন খাতকে সম্প্রসারণের উদ্দেশ্যে ইতিমধ্যেই মালদ্বীপ ও ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা ও গণ উদ্ভাবনী বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে সাউথ সাউথ নেটওয়ার্ক অফ পাবলিক অর্গানাইজেশন গড়ে তোলার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বিশ্বে বাংলাদেশের ডিজিটাল কনসেপ্ট সমাদৃত হচ্ছে, এটি সত্যি আশাব্যঞ্জক। 8 বছর আগে আমরা যখন এই কাজ শুরু করি তখন প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো আমরা কিভাবে করব, কিন্তু নিজস্ব পরিকল্পনা কর্মপদ্ধতি ব্যবহার করে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের লক্ষ্য মানুষের কাছে সহজে কম খরচে সফলভাবে সেবা পৌঁছে দেয়া। এর আগে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জি মং কিমের বৈঠক হয়। তারা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলা খবরের জন্য রুবাইদের কাছে। রুবাইদ, আফগানিস্তান তো চলেই আসলো। আফগানিস্তান চলে এসেছে এবং সিরিজ শুরু হয়ে যাবে, ইংল্যান্ডে চলে আসবে, সিরিজটা শুরু হচ্ছে। ক্রিকেটের জন্য সবাই রেডি। আর আমার প্রিয় খেলা ফুটবলে অবশ্য একটা দুর্ঘটনা ঘটে গেছে, মোহামেডান হেরে গেছে জাপানের কাছে। যাই হোক, বহুয়া সেই খবরটা আমি জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছে। যখন ফিরবো তখন আরো যা থাকছে। বিপিএল এর চতুর্থ আসরে থাকছে A+ ক্যাটাগরি। টুর্নামেন্ট চলবে 1 মাস। মৌসুমের প্রথম ঢাকা ডার্বি জিতেছে আবাহনী, 3-0 গোলে বিধ্বস্ত মোহামেডান। নটা 28 মিনিটে ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার সবশেষ কিছু খবর। বাংলাদেশের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ খেলতে ঢাকা এসেছে আফগানিস্তান। 17 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ। বাদ পড়েছেন শাপুজাদরান, নূর আলী জাদরান ও হামিদ হাসান। দলের নেতৃত্বে থাকছেন আসগর স্তানিকজাই।
গুলশান হামলার পর প্রথম ক্রিকেট সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সর্বোচ্চ নিরাপত্তার চ্যালেঞ্জ বিসিবির সামনে। জিম্বাবুয়ের পর দ্বিতীয় টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। প্রস্তুতি হিসেবে ভারতে 15 দিনের ক্যাম্প করে এসেছে আফগানরা। আফগান স্কোয়াডে 3 নতুন মুখ। অভিষেকের অপেক্ষায় থাকা ইহসানুল্লাহ, করিম জানাত ও নাবিন উল হক। বাংলাদেশে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলে গেছেন এই 3 তরুণ। শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। মিরপুরে প্রথম ও দ্বিতীয় ওডিআই 25 ও 28 সেপ্টেম্বর, শেষ ম্যাচ 1 অক্টোবর। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। টাইগার ফ্যানদের সুবিধায় এবার অনলাইনে টিকিট কেনার সুযোগও থাকছে। নির্ধারিত ব্যাংক ছাড়াও স্টেডিয়ামে থাকবে বুথের ব্যবস্থা। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মিরপুর হোম অফ ক্রিকেটে। আফগানিস্তান সিরিজে গ্যালারি মাতাতে অপেক্ষায় আছেন টাইগার সমর্থকেরা। রীতি ভেঙে এবার বেশিরভাগ টিকিট পাওয়া যাবে স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারগুলোতে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন কাল প্রকাশ হচ্ছে না, এজন্য আরো সময় দরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকারের সঙ্গে আলোচনা চলছে, তাই এই মুহূর্তে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। রিজার্ভের 640 কোটি টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন হয় মার্চে। এর 2.5 মাস পর 30 মে চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেয় তদন্ত কমিটি। এরপর বেশ কবার তা প্রকাশের কথা জানান অর্থমন্ত্রী। সর্বশেষ 22 সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও এবারও তা পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। বেশ দেরি হবে। দেরি হওয়ার কারণটাও বলতে পারি, ইতিমধ্যে এই বিষয়ে ফিলিপিন্স এবং আমাদের মধ্যে অনেক আলোচনা চলছে। আমরা সেখানে মামলা মোকদ্দমা করছি, ইত্যাদি নানান কিছু আছে। এগুলো একটা আপসেট হয়ে যাবে এই রিপোর্টটা বেরোলে পরে। চুরি যাওয়া অর্থের 120 কোটি টাকা শিগগিরই ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া ফিলিপাইনের ক্যাসিনোতে যাওয়া বাকি অর্থ ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী তিনি। কিছু টাকা have gone into the casino. এটা সম্বন্ধে আমার দুহাতের পজিশন হলো, ক্যাসিনোতে গেছিল কি হয়েছে, it has gone to somebody else, so he should be responsible. এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $31 বিলিয়ন বেশি উল্লেখ করে রিজার্ভ থেকে ঋণ নিয়ে বড় প্রকল্পে খরচ করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। ওখান থেকে I can take loan for mega projects. আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছে। বঙ্গবন্ধু বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই। রাত 9:44 ফিরে এলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে খরচ হবে 120 কোটি টাকা। বুধবার জাপানের নিপ্পন কোই কোম্পানির সাথে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে সিভিল এভিয়েশন। আগামী 1.5 বছরে প্রকল্পটির স্থান নির্ধারণ ও মহাপরিকল্পনার বিষয়ে সমীক্ষা প্রতিবেদন দেবে প্রতিষ্ঠানটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বছরে যাত্রী ধারণ ক্ষমতা 80 লাখ। 2028 সাল থেকে 2035 সালের মধ্যে এর সবটুকুই ব্যবহার হয়ে যাবে। তাই একটি আধুনিক হাব বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প হাতে নেয় সরকার। জাপানের নিপ্পন কোইর সঙ্গে চুক্তি সইয়ের মধ্য দিয়ে আরও এক ধাপ এগুলো বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের কাজ। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং নিপ্পন কোই কোম্পানির ডেপুটি ডিরেক্টর জেনারেল তাশিকাজু কাম্বারা উপস্থিত ছিলেন। ওটা করার জন্য কি লাগে, কতটুকু বড় লাগবে এয়ারপোর্ট, কত সক্ষমতা লাগবে, এই সবকিছু কিন্তু ওই যে প্রথমটা কথা সম্পর্কে যাচাই, ওই সব স্টাডিতেই ওদের কাছে প্রফেশনাল আসপেক্ট থেকেই ডেটা করেই তারাই আমাদেরকে স্টাডিটা দেবে। আন্তর্জাতিক রুট, ঢাকা থেকে দূরত্ব, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা ও ভবিষ্যৎ সম্প্রসারণের মতো বিষয়গুলো বিবেচনায় এনে স্থান নির্ধারণ হবে। পরবর্তী কাজটা শেষ হয়ে যাওয়ার পরে যখন এটা মেইন রানওয়ে এবং সবকিছু বানানোর কথা আসবে, তখন তো সেই আসল প্রজেক্ট আসবে। সেই প্রজেক্টের জন্য কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি ইজ আ মাস্ট।
প্রথমে এই বিমানবন্দরটি আড়িয়াল বিলে নির্মাণের পরিকল্পনা হয়। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে সরকার নতুন স্থানে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। 2010 সালের আগস্টে প্রকল্পটি অনুমোদন করে মন্ত্রিপরিষদ। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসির জন্য সার্চ কমিটি বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। নাসির বলছেন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দেখতে চাই, সেটা যেভাবেই গঠন করা হোক। সম্রাট বলছেন ইসি সার্চ কমিটি করার জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। রোহান বলছেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করা উচিত। তারেক বলছেন ইসির জন্য সার্চ কমিটি নিয়োগ দিলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। সজল বলছেন সবার মতামতের ভিত্তিতে ইসির জন্য সার্চ কমিটি করতে হবে। ফিরোজ বলছেন ইসির জন্য এমন ভাবে কমিটি করা উচিত যেন কোনো দলকে আর নির্বাচন বর্জন করতে না হয়। রাহাত বলছেন এটা একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু নিরপেক্ষভাবে কাজ হবে কিনা তাই ভাবছি। পলাশ বলছেন ইসি সার্চ কমিটি করতে সরকারের এমন পদক্ষেপ নিতে হবে যাতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করে। সাকিম বলছেন সার্চ কমিটির মাধ্যমে বর্তমান কমিশনের মতো যেন আরেকটি কমিশন গঠন করা না হয়। চঞ্চল বলছেন সব দলকে সমান প্রাধান্য দিয়ে ইসির জন্য সার্চ কমিটি গঠন করা উচিত। সম্রাটের মেসেজটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সার্চ কমিটির জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। আসলে আমাদের মধ্যে থেকে বিশ্বাসটা কি উঠে গেছে মহুয়া এবং নিরপেক্ষ কমিটিটা করার জন্য কমিটি করার আমরা কমিটি করার জন্য একটি কমিটি ওটিকি করার জন্য আরো একটি কমিটি, মানে কেন বিশ্বাসটা এত কমিটি করারই কি দরকার? দর্শকদের মতামত আসলে খুবই মজার, মাঝে মাঝে খুব চমৎকার কিছু কথা বলে থাকেন ওনারা। কিন্তু আমাদের সবার মনেই কিন্তু এটা আছে আসলে, কারণ সার্চ কমিটি যে আপনি করবেন সেই সার্চ কমিটি এমন কি এটা কে সিলেক্ট করবে? সার্চ কমিটি যে আওয়ামী সার্চ কমিটি হবে না, যেটাই করা হবে সেটা নিয়ে অবশ্যই বিএনপির নিশ্চয়ই কিছু এরকমই কিছু বলবে বিএনপি। যেটা আপনি নিরপেক্ষ সার্চ কমিটি করতে পারেন, কিন্তু সার্চ কমিটিরই দরকার থাকে না, আপনি নিরপেক্ষ নির্বাচন কমিশনই করেন। জি, এবং নিরপেক্ষ সার্চ কমিটি আপনি যাকে বিশ্বাস করছেন না যে তিনি নিরপেক্ষ। আগের ইসি যখন নির্বাচন করা হলো তখনকার বিষয়গুলো আপনার এরকমই কিছু হয়েছিল কিনা? না, তখন সবার কাছ থেকে বলা হয়েছিল যে আমরা আপনাদের কাছ থেকে নাম শুনতে চাচ্ছি। আমার যদ্দূর মনে আছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আসলে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। তিনি কিছু নাম দিয়েছেন কি দেন নাই সেটি একটি প্রিভিলেজ কমিউনিকেশন বলে আমরা জানতে পারি নাই, কিন্তু মানে অবভিয়াসলি বিএনপি এখন বলছে রকিব মার্কা কমিশন তারা চান না। তার মানে এই কমিশন আমার সবথেকে অবাক লাগে যেটা আমরা আসলে কারো মধ্যে নিরপেক্ষতা খুঁজে পাই না, এবং কারণ আপনি নিরপেক্ষ নন, আপনি মহান দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। চট্টগ্রাম চিড়িয়াখানায় মহা ধুমধামে বিয়ে হলো বনের রাজা সিংহ আর রানী সিংহের। বিয়ের অনুষ্ঠানে ছিল চট্টগ্রামের রাজস্বিক আয়োজনও, ছিল স্কুল কলেজ শিক্ষার্থী আর দর্শনার্থী মিলিয়ে 1000 খানেক লোকের উপস্থিতি। তবে ভারী খাওয়া দাওয়ার পরিবর্তে আমন্ত্রিতদের দেয়া হয় নাস্তার প্যাকেট। সকাল থেকেই শুরু হয় বরপক্ষকে বরণ করার তোড়জোড়। বেলা 11টা নাগাদ এলো বরপক্ষের দীর্ঘ বহর। সেই সাথে চট্টগ্রাম চিড়িয়াখানার নিরিবিলি চেনা পরিবেশটা হয়ে উঠল অন্যরকম। অবশ্য তার আগে থেকেই বাহারি বেলুন, রঙিন ফিতা আর ফেস্টুনে সাজানো হয় বিয়ে বাড়ির আঙিনা। 11 বছরের কুমারী সিংহী নোভার অবস্থান ছিল চট্টগ্রামের চিড়িয়াখানায়। 15 বছরের নভকে 23 দিন আগে রংপুর চিড়িয়াখানা থেকে এনে রাখা হয় এখানে। বিয়ে উপলক্ষে সিংহ সিংহীকে দেয়া হয়েছে রাজসিক ভোজ, কাটা হয়েছে বিশেষ কেক। ব্যতিক্রমী এমন বিয়ে নিয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। আমরা মানুষের বিয়ে দেখেছি, তারপরে আমাদের সেখানে বিশাল ভোজনের আয়োজন হয়, খাওয়া দাওয়া হয়। আজকে এসে যেটা দেখলাম যে চমৎকার একটি কেকের আয়োজন করা হয়েছে এবং সেটা কাঁচা মাংসের তৈরি। এটা বুঝতেছি না কি হবে, ফার্স্ট টাইম, এখন আইডিয়া নাই। সিংহের ব্যাপারটা ইন্টারেস্টিং। চট্টগ্রাম চিড়িয়াখানায় 2005 সালে জন্ম নেয়া 2 সিংহীর একটিকে রংপুর চিড়িয়াখানার এক সিংহের সাথে অদল বদলের অংশ হিসেবেই নভকে আনা হয় চট্টগ্রামে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের চমক দিতেই এমন বিয়ের আয়োজন। আর প্রাণী বিশেষজ্ঞরা বলছে এই বিয়ের মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে আরো সহানুভূতিশীল হবার বার্তা দিতে চান তারা। আমরা মূলত একটা ব্যতিক্রমী আয়োজনটা উদ্যোগ নিয়েছি। পাবলিক জানবে যে এখানে একটা সিংহী একা ছিল, সিংহ আসছে, মানুষকে জানান দেওয়া, প্লাস আমরা যে একটা ভুলকে সংশোধন করেছি বা একটা ভালো একটা কাজ করেছি এটাও জানান দেওয়া। একটা মেসেজ দেওয়া, মানে কনজারভেশনের জন্য। আমাদের দেশের লোকদের ইয়েটা হচ্ছে কি একটা অ্যানিমেল দেখলেই মেরে ফেলা, বাট ইভেন সাপ বিষ আছে, মেরে ফেলবে, বাট সাপ কোনোদিন তো শুনেননি কারো ঘরে গিয়ে কিন্তু কামড় দিছে। বিয়ে হলেও ভাব বিনিময়ের জন্য আরো কিছুদিন পাশাপাশি আলাদা খাঁচায় থাকতে হবে নভ আর নোভাকে। অবস্থা বুঝে নবদম্পতিকে আনা হবে এক খাঁচায়, এরপর শুরু হবে বনের রাজা রানীর খাঁচাবন্দি সংসার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব 2017 সালের মিস আমেরিকা প্রতিযোগিতার কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।